রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিন যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও ধর্মঘটে অচল ইসরায়েল। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত কঠিন বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে 22,000 বিদেশি নাগরিক গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী শুক্রবার এ বৈঠকের আয়োজন করা হতে পারে। ট্রাম্প জানিয়েছেন তার লক্ষ্য যুদ্ধবিরতি নয়, শান্তি চুক্তি। গেল শুক্রবার আলাস্কার অ্যাঙ্করেজে ট্রাম্প ও পুতিন বৈঠক করেন। প্রায় 3 ঘন্টার ওই বৈঠককে উষ্ণ বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প, আর পুতিন বলেছেন আলোচনা ছিল খোলামেলা ও ফলপ্রসূ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ন্যাটোর প্রধান মার্ক রুটে এ আলোচনায় যোগ দেবেন। এদিকে বৈঠকের আগে জেলেনস্কিকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইউক্রেনকে ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, তারা ন্যাটোতে যোগ দিতে পারবে না। জেলেনস্কি রাশিয়ার সঙ্গে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে পারেন, তিনি চাইলে যুদ্ধ চালিয়েও যেতে পারেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রুকলিন শহরের একটি বার ও রেস্তোরাঁয় বন্দুকধারী গুলিতে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 9 জন। স্থানীয় সময় রোববার ভোর 3:30টায় ক্রাউন হাইটস এলাকার ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ বারে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে 42টি খোসা উদ্ধার করেছে তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে ব্রুকলিনের ওই বারে 4 জন গুলি চালায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেস্তোরাঁর ভেতরে কোনো বিরোধে এ গুলির ঘটনা ঘটে। গেল মাসে ম্যানহাটনে এমন আরেকটি হামলায় 4 জন নিহত হয়েছিলেন। সম্প্রতি ভারতের হায়দ্রাবাদের 4 বাংলাদেশি নারী ও কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। হায়দ্রাবাদের খয়রাতবাদ, চাঁদের ঘাট ও বান্দলাগুড়া এলাকার পতিতালয় থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়েছিল। সোমবার দেশটির গণমাধ্যম তেলেঙ্গানা টুডে জানিয়েছে, এসব নারী ও কিশোরী উদ্ধারের ঘটনায় মানব পাচারকারী চক্র জড়িত। তারা বাংলাদেশি নারীদের ভালো বেতনে চাকরির আশ্বাস দিয়ে ভারতে নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেয়। ভারতের সেন্ট্রাল ওয়েলফেয়ার বোর্ড জানিয়েছে, সে দেশে বাধ্য হয়ে পতিতাবৃত্তির শিকারদের 2.7% বাংলাদেশি নাগরিক। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত কঠিন, যে কোনো সময় তা ভেঙে যেতে পারে, এমনই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা। রোববার মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজকে সাক্ষাৎকার রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 প্রতিবেশী পরাশক্তির মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়াতে ভূমিকা রেখেছেন। এ সময় রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে টেনে তিনি বলেন, অস্ত্রবিরতি তখনই কার্যকর হয় যখন উভয় পক্ষ গুলি চালানো বন্ধে রাজি হয়, কিন্তু রাশিয়া এখনও রাজি হয়নি। গেল মে মাসে সংঘাতের সময় ভারতীয় কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তান। তখন ভারতের সর্বোচ্চ পদমর্যাদার জেনারেলও স্বীকার করেছেন তাদের বাহিনী আকাশে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদের 6টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি অস্বীকার করেছিলেন তিনি। সেই প্রেক্ষাপটে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি দাবি করেছেন, তাদের কাছে 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ আছে। রোববার লাহোরে এক সেমিনারে তিনি আরও বলেন, তাদের কাছে রাডারের তথ্য আছে। কয়েক মিনিটের মধ্যে তারা গুলি করে ভূপাতিত করা 6টি ভারতীয় যুদ্ধবিমানের ভিডিও ফুটেজ পেয়েছেন। ওই ভিডিও ফুটেজ তারা সংরক্ষণ করে রেখেছেন। জরুরি অবস্থা প্রত্যাহারের 17 দিন পর মিয়ানমারে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জান্তা সরকার। দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন সোমবার বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নির্বাচনের প্রথম ধাপ শুরু হবে আগামী 28 ডিসেম্বর থেকে। পরবর্তী ধাপের তারিখ পরে ঘোষণা করা হবে। এদিকে তীব্র গৃহযুদ্ধে জর্জরিত দেশটির অনেক অংশ এখনও সেনাদের নিয়ন্ত্রণের বাইরেই আছে। এর মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রহসন বলে আখ্যা দিয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 47 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ত্রাণের সন্ধানে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 14 জন। একই দিনে না খেয়ে এবং অপুষ্টিতে মারা গেছেন 7 জন।
এ সময় আহত হয়েছেন আরও 226 জন। এ নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 62,000, আহত হয়েছেন 1,55,886। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধ ও হামাসের কাছে বন্দীদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ হয়েছে। রোববারে ওই বিক্ষোভ চলাকালে বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। ধর্মঘটের কারণে সারা দেশে অচল অবস্থা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে জিম্মিদের মুক্তির দাবি করছেন তাদের পরিবারের সদস্যরা। প্রয়োজনে যুদ্ধে পুরোপুরি বন্ধ করতে বলছেন তারা। তাদের দাবির তোয়াক্কা না করে চলতি মাসের শুরুতেই গাজা সিটি দখল করার পরিকল্পনা করেছে ইসরায়েল সরকার। এর বিরোধিতা করে সাধারণ ইসরায়েলিরা রোববার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেয়। গাজা সিটির বাসিন্দাদের সরিয়ে নিতে ইসরায়েলের পরিকল্পনায় ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তাদের দাবি, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ওই এলাকায় নতুন করে জাতিগত হত্যা বা জেনোসাইড শুরু হবে, অনেক মানুষ বাস্তুচ্যুত হবে। রোববার বিবৃতি দিয়ে হামাস বলেছে, মানবিকতার ছদ্মবেশে তাঁবু স্থাপন করার স্পষ্টত প্রতারণা। দখলদার বাহিনী নৃশংস অপরাধ করার প্রস্তুতি ঢাকতে এমন করছে। অন্যদিকে ইসরায়েলি সেনারা বলেছেন, তারা রোববার থেকে তাঁবু ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ শুরুর প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন পরিকল্পনা করেছে তারা। চীনের উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় আকস্মিক বন্যায় 10 জন মারা গেছেন, নিখোঁজ আছেন 2 জন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে পূর্ব এশীয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি ও বন্যা দেখা দিয়েছে। শনিবার স্থানীয় সময় রাত 10টার দিকে ইনার মঙ্গোলিয়ার একটি নদীর বাঁধ ভেঙে বায়ুন্নুর শহরের 13 বাসিন্দা বন্যার পানিতে ভেসে গেছেন। ওই শহরকে ইনার মঙ্গোলিয়ার গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল হিসেবে মনে করা হয়। সপ্তাহব্যাপী অভিযান চালিয়ে 22,000 বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সৌদি আরব সরকার। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে 13,434 জন আবাসন আইন লঙ্ঘন করেছেন, 4,697 জন সীমান্ত নিরাপত্তা বিধি এবং 3,866 জন শ্রম আইন ভঙ্গ করেছেন। এছাড়া অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করার সময় 1,787 জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার চেষ্টার সময় 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।